নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। দেখেন কথাটা বলা হচ্ছে ইজ দ্য বাইরন। বাইরন কে? আমরা যদি বলি দে প্রেইজড দ্য অনেস্টি অফ দ্য গার্ল। অনেস্টি হচ্ছে একটা দ্য রাইস অফ দিনাজপুর, আমরা মাত্রই দেখেছি রাইস হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, কিন্তু দ্য রাইস অফ দিনাজপুর কেন কমন নাউন হলো? ম্যাটেরিয়াল নাউনের ব্যাপারে যদি আমি বলি, যার অর্থ হচ্ছে উপকরণের নাম, উপকরণের আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। আরও 41তম বিসিএস থেকে সুপারিশপ্রাপ্ত এবং 43তম বিসিএস থেকে বর্তমানে ট্যাক্স ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, যেই টপিকটা আসলে সাধারণত পরীক্ষায় এসে থাকে এবং আমাদেরকে কনফিউজ করার জন্য যথেষ্ট, হুইচ ইজ নাথিং বাট নাউন। আপাত দৃষ্টিতে আমাদের কাছে নাউন জিনিসটা যদি সহজ মনেও হয়, বাট স্টিল এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলো কিন্তু আমাদের কাছে প্রতিনিয়তই ধোঁয়াশার সৃষ্টি করে, এবং সেই ধোঁয়াশা পূর্ণ যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আজকে ক্লাসে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। সাধারণত আমরা নাউনের একেবারে A to Z ডিটেইলে কথা বলার চেষ্টা করব, এবং বলে রাখছি যে কোনো চাকরির পরীক্ষায়, সেটা হোক বিসিএস, হোক প্রাইমারি, হোক নিবন্ধন, হোক 11 থেকে 20তম গ্রেডের যে কোনো প্রশ্ন, অথবা হোক পিএসসি কর্তৃক যে কোনো পরীক্ষা, সেই সকল চাকরির পরীক্ষায় নাউন থেকে দেখা যায় একটি প্রশ্ন আসতেই সাধারণত। এবং এই ক্লাসের যতটুকু অংশ আছে সেইটুকু অংশ করলে ইনশাল্লাহ নাউন সম্পর্কে যে কনফিউশনগুলো আছে সেই কনফিউশনগুলো একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। আমরা ডিটেইলে কথা বলবো, বাট তার আগে কনফিউজিং জায়গাগুলো একটু দেখবো, যে জায়গাগুলো সম্পর্কে আমরা কথা বলার পরেই নাউনের ভেতরে একেবারে A to Z দেখার চেষ্টা করব। আসেন কয়েকটা প্রশ্ন যদি আমরা দেখি। প্রথমেই বলা হচ্ছে নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। দেখেন কথাটা বলা হচ্ছে ইজ দ্য বাইরন। বাইরন কে? একজন ব্রিটিশ কবি। এখন যাকে বলা হয় কি? যাকে বলা হয় রেবেল পোয়েট। এই রেবেল পোয়েট বাইরন, যেটা কিনা একটা প্রপার নাউন হওয়ার কথা, এটি কেন, আমরা যদি উত্তরে যাই, এটি কোন নাউন হচ্ছে? এটি হয়ে যাচ্ছে কমন নাউন। এটি প্রপার নাউন হওয়ার কথা ছিল, বাট এটি কেন কমন নাউন হলো? সিমিলারলি আমরা যদি বলি দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন। রাইজ যে নাউনটি আছে সেটি হচ্ছে সাধারণত ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এই কোয়েশ্চেনের অ্যান্সারটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কমন নাউন। কেন সেটা হলো? সেটাও একটা প্রশ্ন। সিমিলারলি আমরা যদি বলি দে প্রেইজড দ্য অনেস্টি অফ দ্য গার্ল। অনেস্টি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এটার অ্যান্সার যদি আমরা বলি, এটার অ্যান্সার হচ্ছে কমন নাউন। বাট হোয়াই ইজ দ্যাট? তো এরপরে যদি দেখি আমরা, প্রশ্নটা হচ্ছে হি ইজ আ জাস্টিস অফ দ্য হাই কোর্ট। এখানে জাস্টিস, আমরা যদি বলি জাস্টিস কথাটা সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন, but here justice is a common noun. Why is that? Similarly বলা হচ্ছে our class consists of 20 public, where public is a collective noun, but এই সেন্টেন্সে পাবলিকটা হচ্ছে একটা কমন নাউন। কেন হচ্ছে? এই জায়গাগুলো নিয়েই আমাদের আজকের এই ক্লাসটি, এবং যেই ক্লাস থেকে সাধারণত নাউন সংক্রান্ত যত কনফিউশন আছে সেই কনফিউশনগুলোর ক্লিয়ারিফিকেশনের জন্য সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল। আশা করছি পুরোটা ক্লাস আপনারা এনজয় করবেন। প্রথমে আমরা যদি নাউন সম্পর্কে একটু কথা বলে নেই, তাহলে জিনিসটা কিন্তু খুব একটা খারাপ হয় না। দেখেন হোয়াট ইজ নাউন? নাউন মানে আমরা যদি শাব্দিক ভাবে বলি, নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম। যে কোনো কিছুর নামকেই নাউন বলে। সাধারণত এই নাউনকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি, যথা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কোন প্রকারের নাউনগুলো কি কি, বা কিভাবে কোন প্রকারের নাউনগুলোকে চিনবো? প্রথমেই আমরা যদি বলি যে হোয়াট ইজ প্রপার নাউন। হোয়াট ইজ প্রপার নাউন? দেখেন প্রপারের বাংলা অর্থটা যদি আমরা বলি হুইচ ইজ সুনির্দিষ্ট। এখন সুনির্দিষ্ট নামটা আমরা কাদেরকে বোঝাই, বা কোন নামগুলো সুনির্দিষ্ট? যেমন আমি যদি বলি আমার নাম হচ্ছে সজল, একটা সুনির্দিষ্ট নাম। সিমিলারলি আমি যদি বলি কি সাকিব আল হাসান, সুনির্দিষ্ট নাম। সিমিলারলি আমি যদি বলি কি, ধরেন পদ্মা, যে কোনো একটা নদীর নাম, বাংলাদেশ, সুনির্দিষ্ট নাম। তো এই সুনির্দিষ্টতা বাচক যে নামগুলো আছে তাদেরকে আমরা সাধারণত বলে থাকি প্রপার নাউন, অর্থাৎ যাকে ডাকা হচ্ছে তাকে স্পেসিফিক করে স্পেসিফাই করা যাচ্ছে, সুনির্দিষ্টভাবে তাকেই বোঝানো সম্ভব হচ্ছে, দ্যাট ইজ নাথিং বাট প্রপার নাউন। তাহলে প্রপার নাউনটা হচ্ছে যে নামটি ধরে ডাকছি তাকেই স্পষ্টভাবে বোঝানো হচ্ছে। এখানে আমি হাত তোলার একটা টেকনিকের কথা বলি, যে প্রপার নাউনটা হচ্ছে সেই নামটি যে নামটি ধরে ডাকা হচ্ছে, যদি সেই হাত তুলে বলতে পারে যে হ্যাঁ
দিস ইজ মাই নেম। যেমন আপনি যদি বলেন সজল, আমি ডেফিনেটলি হাত তুলতে পারবো, তাই তো? আপনি যদি বলেন কি পদ্মা, পদ্মা নদী, এখন আপনি বলবেন যে স্যার পদ্মা নদী কিভাবে হাত তুলতে পারে? তো স্বপ্নে তো কত মানুষকে চাঁদ সূর্যে নিয়ে গিয়েছেন, চাঁদ এনে দিয়েছেন, সূর্য এনে দিয়েছেন, তো চিন্তা করেন পদ্মা নদীর একটা হাত তোলার অ্যাবিলিটি আছে। এখন পদ্মা নদীর যদি হাত তোলার অ্যাবিলিটি থাকে, তো পদ্মাকে যদি ডাক দেওয়া হয় তাহলে যমুনা নিশ্চয়ই হাত তুলবে না। কে হাত তুলবে? পদ্মা। যমুনাকে ডাক দেওয়া হলে ঠিক তেমনি যমুনাই হাত তুলবে, পদ্মা হাত তুলবে না। সিমিলারলি আমি যদি বলি বাংলাদেশ, which is absolutely a প্রপার নাউন, বাংলাদেশ একটা প্রপার নাউন অ্যাজ ওয়েল, কারণ যেটি কিনা বাংলাদেশকে ডাকছেন অন্য কাউকে বোঝানো সম্ভব হচ্ছে, এটা গেল প্রপার নাউন। এখন আমরা যদি বলি হোয়াট ইজ কমন নাউন, হোয়াট ইজ কমন নাউন, দেখেন কমন কথাটির অর্থ হচ্ছে জাতিগত নাম, জাতিগত নাম। এখন জাতিগত নামটি আমরা সাধারণত কেমন করে বুঝি? কোনগুলো জাতিগত নাম হয়ে থাকে? যেমন এখানে আমি টেকনিক্যালি যেটা বলে থাকি যে একটি নাম ধরে ডাকা হবে, একজনকে সেখানে বোঝানো হবে না। সেখানে অনেকে হাত তুলে বলতে পারে যে এটা তো আমার পরিচয়, দিস ইজ মাই আইডেন্টিটি, এবং সেখানে একটা কনফিউশন সৃষ্টি হতে পারে। যেমন আপনি যখন বলছেন ওই যে সজল কথাটা আমি বলছিলাম, সেটি যদি প্রপার নাউন হয়, কিন্তু আপনি যদি বলেন ম্যান, পুরুষ, এখন পুরুষ কথায় কি সজলও যেমন হাত তুলবে, কাজল যদি থাকে সেও হাত তুলবে, এছাড়া দুনিয়ার যত পুরুষ আছে সবাই বলবে যে এটা তো আমাদের আইডেন্টিটি। মানে তাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে যে আসলে কাকে বোঝানো হচ্ছে। ঠিক তেমনি আপনি যদি বলেন গার্ল, গার্ল কথাটির উত্তরে যেমন আপনার যদি আনিকা বলেন সেও হাত তুলবে, সাবিহা বলেন সেও হাত তুলবে, যত প্রকারের গার্ল আছে সবাই হাত তুলে, একটা কনফিউশন সৃষ্টি হতে পারে যে আসলে কাকে বোঝানো হচ্ছে। তার মানে কমন নাউনটা হচ্ছে জাতিগত নাম, যে নামটা আসলে কনফিউশন সৃষ্টি করতে পারে। ঠিক কমন নাউন গুলো আমরা বলতে পারি তাহলে কি বয়, আমি বলতে পারি গার্ল, আমি বলতে পারি প্লেয়ার। এখন প্লেয়ার কেন কমন নাউন হলো? কারণ প্লেয়ার দিয়ে সাধারণত সাকিব আল হাসান কেবল বোঝানো, সাকিব আল হাসানকে আমরা বোঝাই না, আমরা প্লেয়ার দ্বারা প্লেয়ারের পুরো এন্টায়ার যে কমিউনিটি আছে সবাইকে বোঝাই। এখন প্লেয়ারের মধ্যে সাকিব আল হাসান পড়তে পারে, লিওনেল মেসি পড়তে পারে, ক্রিস্টিয়ানো রোনালদো পড়তে পারে, নেইমার পড়তে পারে, যে কোনো প্লেয়ারই হাত তুলে বলতে পারে দিস ইজ মাই আইডেন্টিটি, সো দিস উড বি আ কমন নাউন। তো সেজন্য প্লেয়ার কথাটি একটা তাদের জাতিগত নাম, যে নামটি আসলে সাধারণত আমরা বোঝাই পুরো সেই জাতিটাকে। সিমিলারলি আমরা যদি বলি কালেকটিভ নাউন, হোয়াট ইজ কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন যার বাংলা অর্থ আমি যদি বলি, যার অর্থ হচ্ছে সমষ্টিগত নাম বা সমষ্টিবাচক। এখন সমষ্টি সাধারণত কেমন হতে পারে? আমাদের জাস্ট এতটুকু মনে রাখলেই চলবে যে কালেকটিভ নাউন হচ্ছে সেই নামগুলো, যে নামগুলো যখন আমি শুনবো আমার মাথায় একটা সমন্বিত দলের অস্তিত্ব মাথায় অটোমেটিক্যালি চলে আসবে। মানে আমি চিন্তা করবো এরা তো দলে চলে, এরকম নামগুলো হচ্ছে কালেকটিভ নাউন। যেমন আমরা যদি কালেকটিভ নাউনের প্রথমেই বলি আর্মি, আর্মি একটা দল বা বাহিনী। আমি যদি বলি নেভি, যা কিনা একটা দল বা বাহিনী। সিমিলারলি আমি যদি বলি কি শোল, শোল কি মাছের ঝাঁক, শোল মাছের ঝাঁক। আমি যদি বলি ক্যাটল, যা হচ্ছে কি গবাদি পশুর পাল। আমি যদি বলি হার্ড, যার অর্থ হচ্ছে ভেড়ার পাল। আমি যদি বলি মেজরিটি, যা হচ্ছে বেশিরভাগ মানুষের একটি দল। আমি যদি বলি ফ্যামিলি, সাধারণত আমরা ফ্যামিলি বলতে গেলে আমাদের মাথার মধ্যে অটোমেটিক্যালি চলে আসে যে অনেকগুলো মানুষ একসাথে যখন একটা পরিবারে বসবাস করছে। সিমিলারলি আমরা যদি বলি ক্লাস, ক্লাস মানে কি একটা কালেকটিভ আইডেন্টিটি। আমি যদি বলি গ্রুপ, এটা ইটসেলফ ইজ আ কালেকটিভ নাউন। তার মানে কালেকটিভ নাউন হচ্ছে সেই নামগুলো, যে নামগুলো ধরে ডাকছেন কেবল একটি দলের অস্তিত্ব আপনার মাথায় অটোমেটিক্যালি চলে আসছে, সেই নামগুলো হয়ে যাচ্ছে কালেকটিভ নাউন। এবার আসেন ম্যাটেরিয়াল নাউন। হোয়াট ইজ ম্যাটেরিয়াল? ম্যাটেরিয়াল নাউনের ব্যাপারে যদি আমি বলি, যার অর্থ হচ্ছে উপকরণের নাম, উপকরণের নাম। এখন উপকরণের নাম ব্যাপারগুলো কেমন? যে কোনো কিছুর একটা ম্যাটেরিয়াল হতে পারে। ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে একটা চশমা তৈরি করতে কি ম্যাটেরিয়াল ব্যবহৃত হয়েছে? গ্লাস।
আপনি যদি কলম তৈরি করতে কি ম্যাটেরিয়াল ব্যবহৃত হচ্ছে? প্লাস্টিক ম্যাটেরিয়াল। ঠিক তেমনি আপনি যদি অনেক ম্যাটেরিয়াল, ধরেন এই বাড়িটা তৈরি করতে কি তৈরি হয়েছে বা কি ব্যবহৃত হয়েছে? ইট, বালি, রড, সিমেন্ট, সবগুলোই। তো আয়রন যেমন একটা ম্যাটেরিয়াল নাউন, ঠিক তেমনি কাঠ, একটা চেয়ার তৈরি করতে যে কাঠ ব্যবহৃত হয় সেটাও একটা ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ উপকরণ। এখন বলতে পারেন যে স্যার তাহলে উপকরণের নামই তো ম্যাটেরিয়াল, তাহলে এটা খুব স্বাভাবিক ব্যাপার, খুব সহজে এটাকে বোঝা যায় চাইলে। কিন্তু কনফিউশনের জায়গাটা যেটা, সেটা হচ্ছে ধরেন এমন অনেক উপকরণ আছে যেটাকে আমরা সরাসরিও কনজিউম করে থাকি, আবার সেটা উপকরণ হিসেবে ব্যবহারও করে থাকি। যেমন আমরা যদি বলি ওয়াটার, পানি, তো এই ওয়াটার ব্যাপারটা আমরা সরাসরি পানি যেমন পান করে থাকি, ঠিক তেমনি শিল্প কারখানায় কাঁচামাল হিসেবে ওয়াটার কিন্তু ব্যবহার করে থাকি। তাহলে হোয়াট কাইন্ড অফ নাউন উড বি ওয়াটার? এখানে যে টেকনিকটা আমি বলবো সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউনকে সাধারণত পরিমাপযোগ্য এককে পাওয়া যায়, বা ম্যাটেরিয়াল নাউনকে সাধারণত পরিমাপ করা হয়। অর্থাৎ বাজার থেকে যে সকল জিনিসগুলোকে আপনি পরিমাপ করে কিনে থাকেন সেগুলোই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো বাজার থেকে কোন কোন জিনিসগুলোকে পরিমাপ করে কিনে থাকেন একটু চিন্তা করে দেখেন। আপনি যদি বলেন মাটন, খাসির মাংস বাজার থেকে পরিমাপ করে কিনে থাকেন, আমাকে 1 কেজি দাও, 2 কেজি দাও, 3 কেজি দাও, এরকম করে। দাদাদের দেশে পিস হিসেবে পাওয়া গেলেও ওইটা এক্সেপশন, দ্যাট ক্যান নট বি এক্সাম্পল। তাহলে মাটন আপনি কেজি আকারে কিনছেন বা কেজি হিসেবে কিনছেন, ঠিক তেমনি আপনি মিল্ক লিটার পরিমাপক এককে কিনছেন। আপনি যদি বলেন আয়রন, লোহা, কি হিসেবে কিনছেন? কেজি, টন। ঠিক তেমনি আপনি যদি বলেন গোল্ড, কি হিসেবে কিনছেন? নিশ্চয়ই ভরি এককে কিনছেন। ঠিক তেমনি আপনি যদি বলেন উড, কাঠ, কি হিসেবে কিনছেন? সেপ্টিক এককে আমরা পরিমাপ করে থাকি। আমরা যদি বলি সুগার, আমরা যদি বলি রাইস, এরা সাধারণত ম্যাটেরিয়াল নাউন হয়ে থাকে যাদেরকে আপনি পরিমাপ করে থাকেন কিন্তু গণনা করে কেনেন না। এরপরে সর্বশেষে যদি যাই, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, দেখেন আমরা যখন অ্যাবস্ট্রাক্ট কথাটা বলি, যার অর্থ হচ্ছে কি অনুভূতির নাম, তাই তো? অ্যাবস্ট্রাক্ট নাউন যার অর্থ হচ্ছে অনুভূতির নাম। অ্যাবস্ট্রাক্ট নাউন যদি আমরা বলি অনুভূতির নাম, তাহলে অনুভূতিগুলো সাধারণত যাদেরকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট ইউ ক্যান ফিল দোজ, তারাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এমন অনুভূতি কি কি হতে পারে? ফর এক্সাম্পল আমি যদি বলি অনুভূতি হতে পারে লাভ, ভালোবাসা, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আপনি যদি বলেন অনেস্টি, আপনি যদি বলেন কি চাইল্ডহুড, আপনি যদি বলেন ইনফ্যান্সি, শৈশবকাল, যাদেরকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট ইউ ক্যান ফিল দ্যাট, এরাই হয়ে যাচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে এই যে নাউনের প্রকারভেদগুলো আমরা দেখলাম, সেই জায়গাগুলো আমরা সাবলীলভাবে বুঝতে পারলাম। কিন্তু যেই জায়গাটা আমি এখন এক্সপ্লেন করলাম তার মধ্যেও কনফিউশন তৈরি হতে পারে, সেই কনফিউজিং জায়গাগুলোকে বোঝানোর জন্যই এতটুকু কথা বলা। আসেন এবার যদি প্রশ্নে দেখি, বলা হচ্ছে নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। বাইরন হচ্ছে একজন ব্রিটিশ কবি, তো বাইরনের ক্ষেত্রে এখানে কমন নাউন অ্যান্সারটা কেন হলো? Why it is a common noun? সিমিলারলি আমরা যদি বলি দ্য রাইস অফ দিনাজপুর, আমরা মাত্রই দেখেছি রাইস হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, কিন্তু দ্য রাইস অফ দিনাজপুর কেন কমন নাউন হলো? সেই জায়গাটা যদি আমরা বলি, এখানে জাস্ট একটা কথা বলবো, সবগুলো তার মধ্যে ভেতরে ঢুকে যাবে। যে জিনিসটা হচ্ছে সাধারণত কোন একটা প্রপার নাউন অথবা ম্যাটেরিয়াল নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে তাহলে তারা কমন নাউন হয়ে যায়। জাস্ট এতটুকু ইনফরমেশন, যে সাধারণত কোন একটা প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে তাহলে তারা কমন নাউন হয়ে যায়। কথাটা লিখে দেই, যে কোনো প্রপার ম্যাটেরিয়াল ও অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে, অ্যাবস্ট্রাক্ট নাউন এর পূর্বে আর্টিকেল থাকলে তারা কমন নাউন হয়ে যায়। তারা কমন নাউন
হয়ে যায়। তাহলে প্রপার নাউন যে বাইরন, বাইরন কথাটা কি একজন প্রপার মানে ব্যক্তির কথা বলছে, সেক্ষেত্রে তার পূর্বে দেখবেন দা ছিল, দা বাইরন, তো সেজন্য সেটা কমন নাউন হয়ে গিয়েছে। তাহলে আমরা যদি বলি সজল যেমন প্রপার নাউন, কিন্তু আমি যদি দা সজল বলি তাহলে এটা হয়ে যাচ্ছে কমন নাউন। ঠিক তেমনি আমি ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে যদি বলি, ধরেন আপনি সুগার বলছেন ম্যাটেরিয়াল, কিন্তু দা সুগার যদি বলেন তাহলে সেটা হয়ে যাচ্ছে কি কমন নাউন। আপনি যদি বলেন অনেস্টি, সেটা যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, কিন্তু আপনি যদি বলেন দা অনেস্টি সেটা হয়ে যাচ্ছে কমন নাউন। খুব সহজে আশা করছি ব্যাপারটা ধরতে পারছেন। তাহলে এবার প্রশ্নগুলো আমাদের কাছে একেবারে ইজি হয়ে গেল। দেখেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2009-এর যে নিয়োগ পরীক্ষাটা ছিল সেখানে এটা এসেছে। দ্য রাইস অফ দিনাজপুর, রাইস যেহেতু একটা কি বলে ম্যাটেরিয়াল নাউন, এবং তার পূর্বে যেহেতু দা বসেছে আর্টিকেল, ডেফিনেটলি এটা হয়ে যাচ্ছে একটা কমন নাউন। তাহলে দেখি এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে একটা কমন নাউন। সিমিলারলি আমরা যদি বলি দা হি প্রেজ, দে প্রেজ দা অনেস্টি অফ দ্য গার্ল, অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তার পূর্বে আছে দা, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা থাকলে তারা কি হয়ে যায় কমন নাউন হয়ে যায়। সিমিলারলি আমরা যদি বলি হি ইজ আ জাস্টিস অফ দ্য হাই কোর্ট, জাস্টিস কথাটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, তার পূর্বে আর্টিকেল আছে এ। আমরা সাধারণত জানি আর্টিকেল এ অথবা অ্যান অথবা দা, এই কথাগুলো যদি প্রপার অথবা ম্যাটেরিয়াল অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে হয় তারা সাধারণত কমন নাউন হয়ে যায়। এরপরে যদি বলি আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক, এখানে পাবলিক কথাটা কিন্তু একটা কালেকটিভ নাউন। এখানে আমাদের আরো একটা জিনিস শেখার আছে, কালেকটিভ নাউন। এই জায়গাটিতে আমরা যেটি শিখবো সেটা হচ্ছে কালেকটিভ নাউন কখন কমন নাউনে পরিণত হয়। যখন কোন একটা কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক যে কোনো একটা নাম্বার থাকে অথবা আর্টিকেল জাতীয় কিছু যদি থাকে তাহলেও সেটা কমন নাউন হয়ে যায়। যেমন পাবলিক কথাটার পূর্বে দেখেন 20 পাবলিক, যা কিনা একটা সংখ্যাবাচক শব্দ, তো কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ থাকায় তারা হয়ে গিয়েছে কি কমন নাউন। তাহলে এই কথাটাও লিখে দিই যে কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ থাকলে তারা হয়ে যায় কমন নাউন। কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দগুলো থাকলে তারা কমন নাউন হয়ে যায়, কমন নাউন হয়ে যায়, তাই তো? কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক, যেমন আপনি যদি বলেন যে পাবলিক, সেটা যেমন কালেকটিভ নাউন, কিন্তু যদি আপনি বলেন দা পাবলিক সেটা হয়ে যাচ্ছে কি একটা কমন নাউন। তাহলে এবার যদি আমরা প্রশ্নের উত্তরে যাই যে দা পাবলিক না, এখানে কথাটা হবে 20 পাবলিক। তো 20 পাবলিক যখন বলছেন নাম্বারিং ওয়ার্ড আছে, বা দা পাবলিক থাকলেও সেটা একটা কমন নাউনই হয়ে যায়, কারণ কালেকটিভ নাউনের পূর্বে দা থাকলে বা যদি আর্টিকেল থাকে সেটাও কমন নাউন হয়ে যায়। তাহলে দেখেন এখানে বলা হচ্ছে আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক, তাহলে পাবলিকের পূর্বে যেহেতু 20 কথাটা আছে ডেফিনেটলি দ্যাট উইল বি আ কমন নাউন। তাহলে এবার দেখি অ্যান্সারটা হয়ে যাচ্ছে কমন নাউন। এবং এরকম যে ক্লাসগুলো আছে এই জাতীয় কনফিউজিং জায়গা থেকে শুরু করে একেবারে ইংরেজিকে বেসিক থেকে শুরু করে একেবারে ফাউন্ডেশন থেকে শুরু করে আপনাদেরকে ইংরেজির দক্ষতা বাড়ানোর পাশাপাশি চাকরির পরীক্ষায় আপনাদেরকে কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার মতো যে আপনাদের যোগ্যতা সেই উপযোগী আপনাদেরকে গড়ে তোলার জন্য বিদ্যাবাড়ির সাথে যোগাযোগ করতে পারেন। এবং সেক্ষেত্রে বিদ্যাবাড়ির যে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আছে, আমি ইংরেজির সাবজেক্টটা পড়িয়ে থাকি, ইংরেজির আরো সম্মানিত স্বনামধন্য শিক্ষকরা আছে, এছাড়াও যারা অন্যান্য কোর্স পড়াচ্ছে তারা কিন্তু এভাবেই এই ক্লাসগুলোকে জুম ক্লাসের মাধ্যমে নিয়ে থাকে। এবং এই 15 মিনিটে যতটুকু আপনি শিখতে পারলেন সেই 15 মিনিটের ক্লাসটাই কিন্তু জুম ক্লাসে আমরা 2 ঘন্টায় নিয়ে যাই, অর্থাৎ ওই 2 ঘন্টার ক্লাসে তাহলে আমরা কত কিছু শিখতে পারবো। ইনশাআল্লাহ দেখা হচ্ছে ক্লাসে। সবাইকে ক্লাসে আসার আমন্ত্রণ রইল, এবং ক্লাসে আসার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে
বিদ্যাবাড়িতে এই নাম্বারে ফোন দিয়ে বিদ্যাবাড়ি অ্যাভেলেবল যে কোর্সগুলো আছে সে সম্পর্কে জেনে আপনার সাথে যে কোর্সটি আসলে বেশি সামঞ্জস্যপূর্ণ সেই কোর্সে ভর্তি হয়ে গেলে আমাদের সাথে আপনারা যুক্ত হয়ে যেতে পারবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।